বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। প্রথমেই আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা কদিন ধরে খুব আলোচনা চলছিল মিডিয়াতে। প্রথম তো কলকাতা মিডিয়াতে একটা আলোচনা চলছিল কিছুদিনই, সেটা হচ্ছে তসলিমা নাসরিনকে নিয়ে। তসলিমা নাসরিন আসবেন, তসলিমা নাসরিন আসবেন, তসলিমা নাসরিন আসবেন। তো তসলিমা নাসরিন এসেছিলেন, বক্তৃতা দিয়েছেন, প্রেস মিট করেছেন, কফি হাউসে ঘুরেছেন, কলেজ স্ট্রিটের বইপাড়ায় ঘুরেছেন, আরও বিভিন্ন জায়গায় তার যে ডিজায়ার, তার যে পুরাতন বাসস্থান সেই জায়গায় ঘুরেছেন, আরও দু এক জায়গায় ঘুরেছেন। হোয়াট এভার সে ডিজায়ার টু ভিজিট, গভর্নমেন্ট হ্যাজ অ্যারেঞ্জড অ্যাকর্ডিংলি অ্যান্ড provided her সিকিউরিটি অ্যান্ড আদার অ্যারেঞ্জমেন্টস। অর্থাৎ তাকে সরকার যাবতীয় সিকিউরিটি, নিরাপত্তা দিয়ে বিভিন্ন জায়গায় যিনি যেখানে যেতে চেয়েছেন সেগুলো তাকে যাওয়ার ব্যবস্থাপনা কিন্তু সরকার করেছে, যেভাবে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন সেই করেছে। তারপর তিনি ফিরে গেছেন, আজকে সে খবর হয়ে গেছে তার দিল্লি ফিরে যাওয়া। তিনি এখন দিল্লিতে মোটামুটি আছেন। এটা বাংলা মিডিয়াতে ব্যাপক প্রচার করেছে। তারপরে পরে এটা আবার দেখা গেল ইংরেজি এবং হিন্দি মিডিয়াতেও, দিল্লি বেস্ট মিডিয়াতেও, লুটেন্স মিডিয়াতেও কিন্তু প্রচার হয়েছে। তারপরে আরেকটা খবর কদিন ধরে চলছিল, সেটা হচ্ছে শেখ হাসিনা প্রকাশ্যে আসবেন এবং তিনি তার বাংলাদেশে ফিরে যাওয়ার যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেই ভবিষ্যৎ পরিকল্পনা তিনি প্রকাশ করবেন। এটা 4-5 দিন যাবৎ এই খবরটা প্ল্যান্ট হয়েছিল মিডিয়াতে। হয়তো তিনি নিজেই এই খবরটা চালিয়েছিলেন মিডিয়াতে, অথবা মিডিয়ার লোকজন খবরটা কোনোভাবে সংগ্রহ করে চালিয়েছিল। অবশ্যই তিনি যদি বা তার যদি সমর্থকরা কেউ এটাকে মিডিয়ার প্রচারে না আনে, তাহলে এই প্রচারে সেটা আসবে কী করে? নিশ্চয়ই সেটা তিনি প্রচারণার সুযোগ দিচ্ছেন যে শেখ হাসিনা 5ই আগস্ট তিনি মিডিয়ার কাছে আসবেন এবং মিডিয়ার কাছে এসে তার বাংলাদেশে ফেরার যে দিনক্ষণ সেসব ব্যাপারে ঘোষণা করবেন। এইরকম একটা বিষয় যখন প্রচারের আলোতে আসে, তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে জানানো হয় যে ভারতের ভূখণ্ডকে ব্যবহার করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা যেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা না করেন, সেটা ভারত সরকার দেখুক এবং এরকম ঘটনা হওয়া বাঞ্ছনীয় নয়। এটা ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে হবে। এতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং সেটা ধাক্কা লাগবে। তো এরপর দেখা গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছেন, যিনি 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন যে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে তিনি এখানে এসেছেন, এটা তার যে গণমাধ্যমে বক্তৃতা হবে, সেই বক্তৃতাটা ভারত সরকারের কোনো আয়োজিত বক্তৃতা নয়, ভারত সরকারের কোনো যে পৃষ্ঠপোষক মিডিয়া তাদের নয়। এটা একটা বিদেশি মিডিয়া আউটলেট বা বিদেশি মিডিয়া ফোরাম বা ইউনিয়ন জাতীয় একটা কনসোর্টিয়াম জাতীয়, তারা এই যে আলাপচারিতাটা, অর্থাৎ এই যে প্রেস কনফারেন্সটার যোগাযোগ করছে। তো এর সঙ্গে ভারত সরকারের কোনো যোগাযোগ নেই। ভারত সরকার এই জাতীয় তার বক্তব্যকে সমর্থনও করে না, বিরোধিতাও করে না, এবং সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে সরকার কিন্তু এই বিষয়টাকে পরিষ্কার জানিয়ে দেয়। সরকারের যিনি মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের রণবীর জয়সওয়াল, তিনি জানিয়ে দেয় যে এই আলোচনার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, এটা একটা আন্তর্জাতিক মিডিয়া এটা একটা অর্গানাইজ করতে চলেছে। যাই হোক, এইটা এ পর্যন্ত ছিল। এখন দুটো ঘটনার মধ্যে মিলটা কী? তসলিমা নাসরিন একজন লেখক, মোটামুটি নামকরা লেখক হয়ে গেছেন, তিনি সারা বিশ্বে ঘুরেছেন। তাকে যখন বাংলাদেশ থেকে বের করে দেওয়া ছিল, তার নামে যখন তার জীবনহানির আশঙ্কা হয়েছিল, তখন তাকে ইউরোপ আমেরিকার দেশ থাকার জায়গা করেছিল। ফলে তিনি বিদেশের কাছেও অনেক সাহায্য পেয়েছেন। তিনি মূলত এখন ইউরোপে সুইডেনে থাকেন, তারপর তিনি ভারতে এসেছেন, এখন ভারতে তিনি দিল্লিতে মূলত থাকেন, তারপর বিভিন্ন দেশ তিনি যাতায়াত করেন। সেটা তার নিজস্ব প্রয়োজনের খাতিরে বা নিজের যে যোগাযোগের সূত্র ধরে তিনি যাতায়াত করেন। সম্পর্ক দুজনে এটা যে বোথ আর ফিমেল, বোথ আর ইন এক্সাইল ইন ইন্ডিয়া, অর্থাৎ তারা দুইজনই হচ্ছে যে দেশ থেকে বিতাড়িত। একজন লেখক দেশ থেকে বিতাড়িত, তিনি মুক্তমনা, তিনি কষ্ট কথা বলার জন্য, যদিও বাংলাদেশের লোকজন তাকে অন্য কথা বলে যে তিনি ওই নারী পুরুষের বিষয় নিয়ে বেশি বেশি কথা বলতেন, নারী স্বাধীনতা বেশি কথা বলতেন, সেটা তিনি আজও বলেন এবং তার সম্পর্কে কিছু অন্যরকম বক্তব্য বলা হয়।
যে তিনি হচ্ছে যে যৌনতা রিলেটেড বেশি গল্প টল্প ছেপেছেন, এইসব কিন্তু বলে অনেকে তাকে অভিযুক্ত করে। আর শেখ হাসিনা তো 2024 সালে যে ছাত্র অভ্যুত্থানের পর চলে এসেছেন, তিনিও ভারতে আশ্রয় নিয়ে আছেন। অর্থাৎ দুজনেই ভারতে আশ্রিতা। একজন লেখক হিসাবে বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল, আরেকজন রাজনীতিবিদ দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকার পরে তাকে আন্দোলনের ফলে চলে আসতে বাধ্য হতে হয়েছিল। তো সেটা দুজনের মধ্যে একটা মিল আছে আর কি। তো যদিও কদিন আগে যে এসেছিলেন তসলিমা নাসরিন, তিনি কিন্তু এই যে শেখ হাসিনা তাকেও কিন্তু দোষারোপ করেছেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনিও তাকে কখনো বাংলাদেশ ফিরিয়ে যাওয়ার ব্যাপারে কিছু বলেননি বা বাংলাদেশ ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করেননি। তিনি ঠাড়ে ঠাড়ে বক্তব্যটা বুঝিয়ে দিয়েছিলেন যে অর্থাৎ তিনি যখন বিতাড়িত ছিলেন তখন খালেদা জিয়ার সরকার ছিল, কিন্তু তারপরে যখন শেখ হাসিনা দীর্ঘদিন যে ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু তিনি কখনও এই লেখককে বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেননি বা কোনো উৎসাহ দেখাননি বা কোনো ব্যবস্থা করেননি। অতএব তাকে যে বের করে দেওয়া হয়েছিল আজকে 32 বছর আগে বাংলাদেশ থেকে, সেটা আজও তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আছেন, তার বাংলাদেশে যাওয়ার দরজা একদম বন্ধ হয়েছে। এরপর থেকে কলকাতা থেকেও 2007 সালে তিনি সারা পৃথিবী ঘুরে টুরে এসে কলকাতায় একটা আশ্রয় নিয়েছিলেন। কলকাতা থেকেও 2007 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার তাকে এখান থেকে সরিয়ে দিয়েছিল, অর্থাৎ বলে দিয়েছিল আপনি এখান থেকে চলে যান। ফলে তিনি চলে গেছিলেন দিল্লি। তারপর থেকে বেশিরভাগ সময় তিনি দিল্লি থাকেন, এর বাইরে বিদেশেও বিভিন্ন সময় তার বিভিন্ন কাজে, বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, কবিতা সম্মেলন ইত্যাদি ইত্যাদি তিনি যান। এইটা হচ্ছে যে তার দুজনের মধ্যে এই জায়গাটা একটা মিল আছে, অর্থাৎ দুজনের দেশ থেকে বিতাড়িত মহিলা। তো বিষয়টা হচ্ছে যে এখন শেখ হাসিনা আসবেন, প্রকাশ্যে আসবেন এই কথা হচ্ছিল, কিন্তু তিনি প্রকাশ্যে আসেননি। এটা হচ্ছে প্রথম কথা। আমি আজকে তার বক্তৃতাটা শুনছিলাম, এবং তিনি আজকে যে বক্তৃতা দিয়েছেন সেটা ভার্চুয়ালি দিয়েছেন। এবং যে সমস্ত বাংলাদেশি আওয়ামী লীগের নেতারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওই ছাত্র আন্দোলনের পর পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, সেই পালিয়ে যেতে বাধ্য হওয়া নেতারাও তারা বিভিন্ন জায়গায় বসে এই তার যে বক্তৃতা, সেই বক্তৃতাটা শুনেছেন। আমি তার বক্তৃতাটা সবটা শুনি, তবে অনেকটা অংশ শুনেছি। তাতে তিনি যে সময় 2024 সালে তিনি চলে আসতে বাধ্য হয়েছিলেন বা তাকে বাধ্য করা হয়েছিল, সেই সময়কার যে প্রেক্ষাপটটা সেটা তিনি অনেকটা আলোচনা করেছেন। কী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কীভাবে বিভিন্ন থানা আক্রমণ হয়েছিল, কীভাবে বিভিন্ন সরকারি অফিসে আক্রমণ হয়েছিল, কীভাবে সংবাদপত্র অফিসে আক্রমণ হয়েছিল, কীভাবে টিভি চ্যানেল আক্রমণ হয়েছিল, এবং কীভাবে ল এনফোর্সমেন্ট এজেন্সির বিভিন্ন দপ্তর আক্রমণ হয়েছিল, এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি যেভাবে কাজগুলো করছিল সেইভাবে কাজ করেনি বা করতে দেওয়া হয়নি, এইরকম কথাই তিনি অবশ্য বলেছেন। এর বাইরে তিনি যে নির্দিষ্ট করার কবে ফিরবেন বা ফিরবেন কিনা সেই কথাটা কিন্তু পরিষ্কার করে আমি অন্তত শুনি। তো কালকের খবরের কাগজে সেটা পরিষ্কার করে আরও খবরের কাগজে সেটা বয়ে যাবে, কারণ তার বক্তব্যটা সবটা শেষ পর্যন্ত আবার শোনার সময় নেই। তবে হ্যাঁ, একটাই ভার্চুয়াল যে বিনিময় হচ্ছে তাতে দেখা গেল বিভিন্ন ভিডিও এসেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি হচ্ছে যে দেশে ফেরার পরিকল্পনা এবং তার যে ভবিষ্যৎ নিজের দৃষ্টিভঙ্গি এই সম্পর্কে তিনি কিন্তু তার একটা ছোট বক্তব্য রেখেছেন, এবং যেখানে প্রাক্তন মন্ত্রীরা এবং প্রবীণ নেতারা আওয়ামী লীগের তারা কিন্তু ভার্চুয়ালি সেই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এবং তারাও অংশগ্রহণ করে বিভিন্ন রকমের বক্তব্য, ছোটোখাটো বক্তব্য অবশ্য রেখেছেন। তবে তিনি নির্দিষ্ট করে কবে ফিরবেন, তাকে বর্তমান সরকার ফিরতে সুযোগ দেবে কি না, আর সেখানকার যে ছাত্র নেতারা তারা এখন দল করে নিয়েছে, রাজনৈতিক দল করে নিয়েছে তারা, এবং বাংলাদেশের যে আর অন্যান্য রাজনৈতিক দল আছে তার মধ্যে জামাতও বাংলাদেশের একটি শক্তিশালী রাজনৈতিক দল, তারাই বা শেখ হাসিনার ফিরে যাওয়াটাকে সমর্থন করবেন কিনা, বা ফিরে গিয়ে তিনি সমস্যার সৃষ্টি করবেন কিনা, বা নিজেই সমস্যায় পড়বেন কিনা, সেটা ভবিষ্যৎ বলবে। এই পর্যন্ত বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। তারপর দেখা যাক যে পরে আরও জানা যাবে যে তিনি ঠিক নির্দিষ্ট কী পরিকল্পনা আগামী দিনে পেশ করতে চলেছেন, বা ঠিক কবে নাগাদ ফেরার তার পরিকল্পনা আছে, বা তার না তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন, বা এরকম একটা বক্তৃতা দিয়ে তিনি দেখতে চাইছেন যে যেমন জলে ঢিল ফেলে একটা বুদবুদ থেকে মাপ করার চেষ্টা করা হয়, জলের গভীরতা কত, জলাশয়ের গভীরতা কত, সেটাই তিনি এটার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করছেন বাংলাদেশে কী প্রভাব পড়ে। যদি বাংলাদেশে দেখা যায় এই প্রভাবটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, জনমত আওয়ামী লীগের পক্ষে তৈরি হচ্ছে,
তাহলে তো তিনি ফেরার একটা ভবিষ্যতে রিস্ক নিতে পারেন। বাংলাদেশ সরকার যদি তাকে ফেরার সুযোগ করে দেয় যে ঠিক আছে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকার, তাহলে শেখ হাসিনাকে ফিরেছে গণতন্ত্রকে আরও মজবুত করা, যাতে বাংলাদেশের গণতন্ত্রটা অন্য হাতে না চলে যায়, সেটা একটা পরিবেশ তৈরি হতে পারে। তবে তারেক রহমান সে রিস্ক নেবেন কি না সেটা মস্ত বড় ব্যাপার। পর তিনি এখন অবশ্য খুবই চাপে আছেন, সব মিলিয়ে আভ্যন্তরীণ ব্যাপারেও খুব চাপে আছেন, আর যে বাকি বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সে ব্যাপারে খুব চাপে আছেন। বাংলাদেশের আর্থিক অবস্থা খুব ভালো তেমন কিছু নেই, অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, বিদ্যুৎ, চাল, ডাল, অন্যান্য সামগ্রী, ওষুধপত্রের উপরে ব্যাপকভাবে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। এর বাইরে বাংলাদেশে আমেরিকা এবং চীন দুজনেই প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। মাঝে বেশ কিছুদিন পাকিস্তানের চেষ্টা করেছিল, পাকিস্তান জেনারেল এসেছিলেন, বাংলাদেশের লোকজন পাকিস্তানে গিয়েছিল, কিন্তু আপাতত সেটাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইদানিংকালে খুব একটা তৎপরতা দুই দেশের কাউকে দেখা যায়নি, কারণ পাকিস্তান এখন আবার ওই আমেরিকা ইরান যুদ্ধের যে সমঝোতার জন্য লড়ে যাচ্ছে, ফলে পাকিস্তানের পক্ষে আর খুব একটা সময় দেওয়ার সময় ওঠেনি। ফলে এখন চীন এবং আমেরিকার মধ্যেই ঠান্ডা লড়াইটা চলছে বাংলাদেশকে নিয়ে। যেমন কদিন আগে যে এই এশিয়া অঞ্চলের যিনি ইনচার্জ, যিনি ভারতের রাষ্ট্রদূত সার্জিও গোরে, তিনি গেছেন বাংলাদেশ, তিনি যে সেখানে মিটিং টিটিং অনেক কিছু করে এসেছেন। ফলে অবশ্যই তার যাওয়াটা এটা হচ্ছে বাংলাদেশে চীনের আগ্রাসনকে ঠেকানোর একটা কৌশল বলে বিভিন্ন যে অ্যানালিস্ট, বিশ্লেষক, তারা এটা বলেছে। আমি তো একটা লেখা পড়েছি, সোশ্যাল মিডিয়ায় পড়ে দেখেছি। তো সেটা আগামী দিন বলবে বাংলাদেশে কার প্রভাব বাড়বে, চীনের বাড়বে না আমেরিকার বাড়বে, আর ভারতের সঙ্গে বা বাংলাদেশ কীরকম সম্পর্ক রাখে। কারণ আগামী দিনে যে ব্রিক্স মিটিং হবে, সেই ব্রিক্স মিটিংয়ে আসার জন্য যে তারেক রহমানকে ব্রিক্সের সদস্য দেশ হিসাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি আসেন কি না এবং এসে অংশগ্রহণ করে তিনি কী বক্তব্য রাখেন ব্রিক্সের মধ্যে, সেটাও আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ দিশাটা তার মুখ থেকেই খানিকটা আন্দাজ পাওয়া যাবে। ওতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কী হবে সেটাও আগামী দিনেই আরও বেশি বেশি করে আমরা দেখতে পাবো। যেরকমভাবে এই পরিস্থিতি যেদিকে যাবে সে বিষয়টা আমরা নজর রাখবো, এবং আমিও আপনাকে সে বিষয়ে বিশেষ করে ডেভেলপমেন্ট হলে আগামী দিনে আমি আপনাকে জানাবো। আপনারা সব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।